হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনলি ফিজিক্সে। তো আজকে জয়েন্ট নিট এবং ক্লাস 11 এর জন্য আমরা মেজারমেন্ট চ্যাপ্টারটা শুরু করছি। তার সঙ্গে সঙ্গে যারা সিবিএসই বা আইসিএসসি বোর্ডে পড়ছো, আইএসসি অ্যাকচুয়ালি, এবং যারা 9-এ পড়ছো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদেরও কিন্তু এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। তো তোমরা সকলেই দেখতে পারো, বাট হ্যাঁ, এটা অ্যাডভান্স চ্যাপ্টার, অ্যাডভান্স লেভেলের জন্য, ঠিক আছে? তো বেশি দেরি না করে চলো শুরু করি। চলো, তাহলে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। ঠিক আছে, এটা একটা নতুন আমরা শুরু করছি সিরিজ। জানি না, যতদূর আমি পারবো কন্টিনিউ করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা শুরু করব ইউনিট এবং মেজারমেন্টের ইন্ট্রোডাক্টরি ক্লাস দিয়ে, ইন্ট্রোডাকশন দিয়ে। তো লক্ষ্য করো, যদি আমরা কয়েকটা কোয়েশ্চেন মাথার মধ্যে অ্যারাইজ করি, লেট আস এক্সপ্লোর সাম অফ দ্য কোয়েশ্চেন্স। আমরা যদি কিছু কোয়েশ্চেন্স মাথার মধ্যে অ্যারাইজ করি, ঠিক আছে? তোমরা পিপিটিটা দেখো এবং এই ভিডিওটা দেখো, এবং দেখার পর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমরা মতামত দেবে যে কেমন হলো, কি ইমপ্রুভ দরকার, কি ইমপ্রুভ দরকার নয়। ঠিক আছে, কমপ্লিটলি কিছুটা সিস্টেমকে এবার অনলাইনে আপগ্রেড করা হচ্ছে আমার তরফ থেকে, আমাদের টিমের তরফ থেকে। আমাদের টিম অনেক পরিশ্রম করছে এর জন্য, এবং থ্যাঙ্কস টু দেম অবভিয়াসলি। আর দুটো কথা বলছি বাবু শুরুতেই, কিছু মনে করো না। দেখো, ফিজিক্স, ম্যাথ এগুলো যথেষ্ট টাফ, কিন্তু হ্যাঁ, খুব সহজ নয়। লাইক এরকম নয় যে তুমি দুদিন ক্লাস এলে না ফিজিক্সে, বা অফলাইনে বা অনলাইনে দুটো ক্লাস করলাম না, তারপরে ক্লাসে আমি মহারথ হয়ে যাব, এরকম ব্যাপার নাই। বারবারই একই কথা বলছি, ঠিক আছে? হয়তো কোনো কোনো স্যার অ্যাডভান্স পড়ান, একটু বেশি পড়ান, কোনো কোনো স্যার হয়তো একদম সহজ ছোটর মধ্য দিয়ে চলে যান, যে ঠিক আছে, আমি কোনো স্যারকেই ছোট বড় বলছি না। তুমি এখানে দেখবে ফিজিক্স ওয়ালা আছে, বা আরো অনেক রকম আছে, অ্যালেন মোশন, বিভিন্ন টপিক আছে। বিভিন্ন জায়গায় পড়ানোর টেকনিক বিভিন্ন রকম। আমার কাছে আমার টেকনিক আছে, ঠিক আছে? তো বিভিন্ন জায়গায় টেকনিক বিভিন্ন হওয়ার কারণে কি হয়, অনেক সময় সমস্যা হয়। সমস্যাটা কি হয়, যে তোমরা 10 থেকে একরকম পড়ে এসছো, এবার 11-এ গিয়ে নতুন একটা জায়গা দেখছো, তো তোমাকে নতুন জায়গায় গেলে না খাপ খাওয়ানো জানতে হবে। যে 10 তো আমরা দেখতাম এত সহজ, গ্যাসের আচরণ P1V1 = P2V2, এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করে নিতাম, কত সহজ। কিন্তু 11-এ আমি পারছি না কেন, ওয়াই? আরে বাবু, এটা বুঝতে হবে যে তোমার 10 যা ছিল 11 তার থেকে অনেক বেশি বড়। তুমি চিন্তা ভাবনাও করতে পারছো না যে 10 থেকে 11 কি জিনিস, তাই না? সো তোমাকে একটু ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে ভাই, তাহলে তো খুব মুশকিল হয়ে গেল। তাই তো তুমি সারা বছরই তুমি দেখবে যে এখানে প্রবলেম হচ্ছে, ওখানে প্রবলেম হচ্ছে। আর নিজেকে একটু স্টাডি করার সময় দিতে হবে। ক্লাস মিস করবে না, যে স্যারের কাছেই পড়ছো, যার কাছেই পড়ছো, ক্লাস মিস করবে না। 2 নম্বর, এই আমাদের সেমিস্টার সিস্টেম হয়েছে, তোমরা জানো, আমাদের 11-এ বা 12-এ হোয়াট এভার তোমরা দেখবে। এই সেমিস্টারে আমি যদি মেনেও চলি যে মে জুন মাস থেকে বা এপ্রিল থেকে আমরা শুরু করছি সেমিস্টার, বা আমরা টিউশনে পড়া করছি এপ্রিল থেকে বা মার্চ থেকে। আর আমাদের নর্মাল স্কুল শুরু হবে কত থেকে, মে থেকে বা জুনের ফার্স্ট উইক থেকে। তো তুমি বলো, যে সেমিস্টারে যদি আমাদেরকে ফাইনাল সেমিস্টার শেষ করতে হয় মার্চ এপ্রিলের মধ্যে, মানে ইভেন্ট সেমিস্টার, তাহলে পরে আমাদের কতটা টাইম দরকার পড়বে একটা সিলেবাস কভার আপের জন্য? লাইক আমাদের ফার্স্ট সেমিস্টারে 5টা ইউনিট আছে। 5টা ইউনিটের মধ্যে আছে মেজারমেন্ট চ্যাপ্টার, ওয়ান ডিমেনশন মোশন চ্যাপ্টার, ভেক্টর চ্যাপ্টার, নিউটনস লজ অফ মোশন, ফ্রিকশন, সার্কুলার মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, আর আছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলের দুটো চ্যাপ্টার। তুমি দেখতে পাচ্ছ 9টা। জাস্ট ইমাজিন করো, 9টা সম্ভবত চ্যাপ্টার বা 10টা চ্যাপ্টার তোমাদের ফার্স্ট টার্মে আছে, ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে গিয়ে চ্যাপ্টারের সংখ্যা দাঁড়াবে প্রায় 15খানা। তোমরা যারা বলছো অনেকেই যে স্যার ওই স্যার তো খুব তাড়াতাড়ি, আমাকে অনেকেই বলো যে স্যার ওই স্যার খুব তাড়াতাড়ি করাচ্ছেন, স্যার আপনিও খুব তাড়াতাড়ি করাচ্ছেন। ভাই, সোজা সাপটা হিসাব। তাহলে এমন স্যার চয়েস করো যে স্যার সিলেবাস সেই মতো শেষ করবেন, যে স্লো পড়িয়ে 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 আলটিমেটলি লাস্টের দিকে তোমাদেরকে হু হু করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে টাইম দেবেন, তাই না? তো আমার মনে হয় বেটার হবে। কিন্তু আমি, তোমরা বরাবরই জানো, প্রথম দিক থেকে টেনে পড়াই। টেনে কেন পড়াই? তার কারণ যেন আমার লাস্ট মোমেন্টে গিয়ে কোনো রকমের হ্যাফাজার্ডাস মোমেন্টে না ক্রিয়েট হয়। স্যার তখন আমাকে বলবে যে স্যার ওই স্যার 3 ঘন্টা এক্সট্রা ক্লাস দিচ্ছে, ওই স্যার 3 ঘন্টা এক্সট্রা ক্লাস দিচ্ছে, স্যার আমরা আর পারছি না। এরকম অনেক সমস্যা তোমরা করো। এটা আমার এক্সপিরিয়েন্স। আমার মনে হয় যে ছোটবেলা থেকে আমি এইভাবেই পড়েছি, 11-12-এ আমার যে স্যারের কাছে পড়েছি সেই স্যারও এইভাবেই পড়াতেন, যে না, পার মান্থ আমাকে দুটো করে চ্যাপ্টার শেষ করতে হবে, এটা আমার টার্গেট। প্রত্যেক স্যারের এরকম একটা টার্গেট আছে। কোনো স্যার আগে পড়ান, কোনো স্যার পরে করান, কোনো স্যার প্রথম দিকে স্লো করান, পরে খুব ফাস্ট হন। আমি প্রথম দিক থেকে একটা অ্যাভারেজ স্পিড ধরে চলি, না ফাস্ট না স্লো, তোমাকে স্পিড আপ করতেই হবে। তোমার যদি মনে হয় যে না স্যার, কত সুন্দর আমরা টেনে পড়তাম বয়েলের সূত্র, কত সুন্দর পড়তাম চার্লসের সূত্র, এগুলো কত সুন্দর সুন্দর সূত্র ছিল স্যার, হঠাৎ করে এত বড় বড় জিনিস কেন চলে আসছে জীবনে? আরে ভাই, তুমি কে এসব ডিসাইড করার? হঠাৎ করে এরকম জিনিস চলে আসছে কেন? এটা তো চলে আসবেই, এটাই নেচার।
তুমি যখন অ লিখতে শিখেছো, আ লিখতে শিখেছো, হর্ষ লিখতে শিখেছো, তারপরে তোমাকে যুক্তাক্ষর লিখতে শিখেছে, হয় ময় কি হয়, কয় মূর্ধন্য ষ কি হয়, তাই না? তো তুমি যখন 9-10 পড়ে এসছো, সে প্রেশার নিতে পেরেছো মাধ্যমিকের, তাহলে তুমি 11-এ উঠে ভেক্টর চ্যাপ্টার 6 দিনেও তুমি যদি না বুঝতে পারো, 6টা ক্লাসে যদি ভেক্টর না বুঝতে পারো, তাহলে তো স্যারের মাথায় দেওয়ালে ঠুকে মরে যাওয়া উচিত। স্যার তো পাগল হয়ে যাবে যে আমি 6টা ক্লাসে ভেক্টর বোঝাতে পারছি না, সেখানে তুমি ইউটিউবে অনলাইনে 3 ঘন্টায় ভেক্টর বুঝে নিচ্ছ। কি করে হবে বলো? তাই না? কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, বা স্যাররা যারা শুনছেন তারাও হয়তো একমত হবেন আমার সঙ্গে। তো জানি না, তোমরা একটু পড়াশোনা বাড়িতে কন্টিনিউ করো, আর ক্লাস মিস করবে না। যে স্যারের কাছেই পড়ছো, যার কাছেই পড়ছো, ঠিক আছে, গোটা পশ্চিমবঙ্গে যে স্যারের কাছে পড়ছো, যার কাছেই পড়ছো, ক্লাস মিস করবে না ভেক্টর। অ্যাটলিস্ট প্রথম 2 মাসে কোনো ক্লাস মিস করবে না। ক্লাস মিস করলে পরের ক্লাসটা তোমার বুঝতে অসুবিধা হবে, ন্যাচারাল ভাই এটা। তুমি 1-2 পড়লে 3-4 না পড়ে 5-এ উঠে গেলে, তুমি 3-4 জিনিস তো মিস করবেই। তুমি, যারা লকডাউনের ব্যাচ, তাদেরকে কিছু কোশ্চেন করলে, স্যার আমরা তো 9-10 পড়িনি, আমাদের লকডাউন ছিল। দেখো, তাহলে কত সুন্দর এক্সকিউজ। তো এক্সকিউজের উপর ভিত্তি করে তোমার পড়াশোনা হতে পারে না, তাই না ভাই? তাই তোমাকে বাড়িতে পড়তে হবে। কথাটা হয়তো খারাপ লাগলে এটাই বাস্তব সত্য। তোমাকে একটা কথাই বলি ভাই, তো তোমাকে 7 থেকে 8 ঘন্টা কিন্তু পড়তে হবে, 7 to 8 আওয়ার পার ডে। না পড়তে পারলে ভেবে চিন্তে দেখবে ভাই। ওকে, তো চাও, লেট আস এক্সপ্লোর সাম কোয়েশ্চেন্স। কি কি কোয়েশ্চেন আমরা এক্সপ্লোর করবো, দেখা যাক। দেখো, যে আমরা যদি প্রথম প্রাকৃতিক ঘটনা দেখি বা ফেনোমেনা দেখি, যে রেইনবো বা রামধনুতে একটা স্পেসিফিক প্যাটার্ন থাকে। তাতে তোমরা জানো কটা কালার থাকে? 7টা কালার থাকে। তা একটা রেইনবোতে কেন 7টা কালার থাকে বা কটা কালার থাকে? হোয়াই? 2 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, যে রাত্রে তারারা মিটমিট বা কি বলবো, চিকিমিকি করে, তাই না? হোয়াই? কেন করে? আমাদের এগুলো অবজারভেশন, আমরা এগুলো দেখছি, যে ঠিকই তো রেইনবোতে 7টা কালার হচ্ছে, আকাশের তারাগুলো মিটমিট করছে। তাহলে আমরা এই সমস্ত কিছু দেখছি। আমরা দেখছি যে আকাশ থেকে উল্কা এসে পড়ছে, আমরা দেখছি আকাশ থেকে উল্কা এসে পড়ছে। তো আমাদের মাথার মধ্যে এরকম করে যেমন ইমোজিটা করছে, এরকম আমাদের মাথার মধ্যে কোয়েশ্চেন হওয়া উচিত, ভাই এটা কি ভাই, উল্কা কি জিনিস, কেন এরকম হচ্ছে, কেন আমাদের দিন আর রাত হচ্ছে, এবং এটা সাইক্লিক অর্ডারে চলছে। হোয়াই? যে আমার দিন আসছে, রাত আসছে, দিন আসছে, রাত আসছে, সূর্য উঠছে, দিন শুরু হলো, সূর্য ডুবে যাচ্ছে, রাত শুরু হলো, চাঁদ উঠছে, রাত। হোয়াই? এগুলো একটা সাইক্লিক অর্ডারে চলছে, তাই না? তো এই সমস্ত কোয়েশ্চেন আমাদেরকে একটা জায়গায় নিয়ে যায়, যে আমরা কিছু কোয়েশ্চেন করছি মাথার মধ্যে, কিছু কোয়েশ্চেন আমার মাথার মধ্যে আসছে, যে এই জিনিসটা কেন হলো, হোয়াই দিস, এটা কেন, এই যে কেন। তোমরা জানো বিজ্ঞানে এই কেন কোয়েশ্চেনটার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যে কোয়েশ্চেন, এটা আমাদেরকে লিড করে টু দ্য কিউরিওসিটি। ইচ্ছা, নিজের ইচ্ছা, নিজের চিন্তা ভাবনা, আমি এইটা সম্বন্ধে ইচ্ছুক। উই আর কিউরিয়াস অ্যাবাউট দিস। আমি কিউরিয়াস যে ওই স্যারটা কেমন, আমি কিউরিয়াস যে আচ্ছা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা কেমন। সো এই কিউরিওসিটি ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং টু লার্ন সায়েন্স। যেমন ধরো, তোমরা তোমাদের এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ দুটো, এই দুটো ডায়াগ্রাম দেখো, জাস্ট মনে হচ্ছে মুভ করছে, তাই না? তুমি দেখতে পারো। তাহলে এই যে মুভ করছে দুটো ডায়াগ্রাম, বা আমাদের চোখের সামনে আমরা যাই দেখছি, এগুলো অ্যাকচুয়ালি অবজারভেশন, এবং এই অবজারভেশন থেকে আমাদের কি আছে, কিউরিওসিটি আছে। ঠিক আছে? তাহলে কিউরিওসিটি এবং সায়েন্স, এদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে। লিঙ্কটা কি? না, তো তোমার মনের মধ্যে কিছু কিউরিওসিটি জাগলো, তুমি সঙ্গে সঙ্গে এটা কোয়েশ্চেন অ্যারাইজ করতে শুরু করলে, কেন, হোয়াই, দিস ইজ সায়েন্স। বেসিক্যালি এটাই হচ্ছে সায়েন্স, যে তোমার মধ্যে কিছুটা পরিমাণ চিন্তা জাগাবে, তোমাকে কেন কোয়েশ্চেন করতে বাধ্য করাবে, হোয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সায়েন্স। হোয়াট ইজ সায়েন্স? সায়েন্সের দেখো ডেফিনেশন যদি সহজ করে দেওয়া যায়, পিপিটিতে আমি দিয়ে রেখেছি, a systematic knowledge of the physical or material world gained through observation। এই যে অবজারভেশন, ভাই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে কিছু একটা নলেজ গেইন ফ্রম দা অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট, আমি এক্সপেরিমেন্ট করেও জানতে পারি, এটাই হচ্ছে সায়েন্স, একটা সিস্টেমেটিক নলেজ। তোমাকে কোনো কোনো জায়গায় কোয়েশ্চেন করতে দেবে না, সেই জায়গায় তোমার সায়েন্সের অস্তিত্ব নাই। সায়েন্স মানে দেয়ার শুড বি সাম কোয়েশ্চেন, সেখানে কোয়েশ্চেন না থাকলে সায়েন্সের কোনো অস্তিত্বই নাই। সে দেখো, অবজারভেশন ইটস এ ভেরি গুড থিং, তাই না? তো অবজারভেশন আমরা কি করছি, যে দেখছি এখানে ডিস্কটা এরকম এরকম করে গোল গোল ঘুরছে, আমরা কোনো কিছুর এক্সপেরিমেন্ট করি, সেই এক্সপেরিমেন্ট সম্বন্ধে আমরা জানতে পারি, তাই না? ওকে, তাহলে অবজারভেশন কি? অবজারভেশন নিড নট টু বি অলওয়েজ কারেক্ট। আমি কোনো কিছু দেখছি,
সেটা যে সব সময় সঠিক এবং সত্য হতে হবে এর কোনো মানে নাই। এগুলো আগেও চলে এসছে। যেমন এক্সাম্পল দিচ্ছি, সূর্য তোমরা যেন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ডুবে যায়, তাহলে তোমার অবজারভেশন কি হওয়া উচিত? যে পৃথিবী স্থির আছে, সূর্য চারিদিকে ঘুরছে। ভাই, দিস ইজ অবজারভেশন, দিস ইজ অবজারভেশন, বাট দিস অবজারভেশন ইজ নট কারেক্ট। এই অবজারভেশনটা কারেক্ট নয়। তো অবজারভেশন সবসময় যে কারেক্ট হবে এরকম কোনো মানে নেই। when we observe a railway track it does not appear to be parallel. তুমি যদি দূর থেকে একটা রেলওয়ে ট্র্যাককে দেখো, রেলওয়ে ট্র্যাকটা দেখবে মাঝে সরু হয়ে যাচ্ছে, as you can see in this diagram। দেখো, রেলওয়ে ট্র্যাক সোজা হওয়া উচিত ছিল, কিন্তু রেলওয়ে ট্র্যাক দেখো যত কাছ থেকে দেখছি দূরে যাচ্ছে, রেলওয়ে ট্র্যাক কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যেন ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো দেখো অপটিক্যাল ইলুশনের মতো মনে হচ্ছে। এই যে নিচে, এই যে নিচে যে ইয়েলোটা দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে তোমার বড় আর ছোট, আর এই ইয়েলোটা মনে হচ্ছে বড়। আলটিমেটলি দেখো আমি একটা দাগ দিয়ে দেখিয়েছি, দুটো ইয়েলো দাগই সেম। তো দুটো ইয়েলো দাগই সেম, তাহলে লজিক্যালি এখানে কি দাঁড়াচ্ছে যে আমার অপটিক্যালি এটা বা অবজারভেশন আমি এটা ভুল দেখছি। বাট অবজারভেশন সবসময় কি ভুল? না, সবসময় ভুল নয়। তো অবজারভেশন থেকে আমরা কিন্তু কিছু জিনিসের ধারণা করতে পারি, উই ক্যান অ্যাজিউম সামথিং। আমরা কিছু ধারণা নিতে পারি। তুমি এখানে দেখতে পাচ্ছ যে দুটো দাগ সোজা, কিন্তু আমার অবজারভেশন বলছে না এরকম নয়। তাই হয় আমাদের কাছে, ঠিক আছে? তো অবজারভেশন আমাদেরকে বলছে না, দে আর নট প্যারালাল, বাট অ্যাকচুয়ালি দ্য ট্র্যাকস আর প্যারালাল। রেলওয়ে ট্র্যাক সবসময় প্যারালাল হয় ভাই, তাই না? বুঝতে পারলাম ব্যাপারটা? তার মানে কি, আমরা দুটো কথা এখান থেকে বুঝতে পারছি যে আমরা অবজারভেশনকে সবসময় ট্রাস্ট করতে পারবো না, উই কান্ট ট্রাস্ট অবজারভেশন। সো উই নিড এক্সপেরিমেন্টেশন, আমাদের এক্সপেরিমেন্ট দরকার। আমরা সবসময় অবজারভেশনকে রাখতে পারবো না, আমাদের তার জন্য কি দরকার হয়? এক্সপেরিমেন্ট দরকার হবে, ঠিক আছে? তাহলে যদি আমাদের শুধুমাত্র অবজারভেশনকে আমরা রাখতে না চাই, আমরা তার মধ্যে এক্সপেরিমেন্ট করতে চাই, আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। আমি যদি কিছু ক্যালকুলেশনের দরকার হয়, তখন ক্যালকুলেশন করতে গেলে কিছু যন্ত্রের দরকার হবে। লাইক আমি কোনো একটা জায়গায় দৈর্ঘ্য মাপবো, দৈর্ঘ্য মাপার জন্য আমাকে কি করতে হবে? স্কেলের ব্যবহার করতে হবে, তাই না? সো শুধুমাত্র অবজারভেশনকে আমরা বেস করে সবকিছু তথ্য বা তত্ত্ব ডিফাইন করতে পারি না। সো উই নিড এক্সপেরিমেন্টেশন ইন ক্যালকুলেশন, এবং এই ক্যালকুলেশনের জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্টেরও দরকার পড়বে অবভিয়াসলি। একটা এক্সাম্পল তোমরা ক্লাস 10-এ পড়েছো, যে ওহমের সূত্র। তোমরা জানো কারেন্ট সবসময় ডিফাইন করা হয় ভোল্টেজ, সরি, রেজিস্ট্যান্স সবসময় ডিফাইন করা হয় ভোল্টেজ এবং কারেন্টের রেশিও দ্বারা। তার মানে এখানে রেশিও অফ ভোল্টেজ টু কারেন্ট, অর্থাৎ ভি বাই আই, এটা সবসময় যে কনস্ট্যান্ট হবে এর কোনো মানে নাই। হতেও পারে, আবার নাও হতে পারে, তাই না? সব সময় যে পোটেনশিয়াল, কেন বলো তো? তুমি জানো রোধ কি হয়? উষ্ণতার উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। সেজন্য আমরা অবজারভেশন থেকে বা একটা ম্যাথমেটিক্যাল থিওরি দেখে সবসময় এটাকে ব্যাখ্যা দিতে পারি না। ওকে, তার মানে লজিক্যালি উই নিড টু মেজার থিংস ফর অ্যাকুরেট রেজাল্ট। আমাদের কোনো কিছু মাপার জন্য একটা অ্যাকুরেসি দরকার হবেই, কারণ অ্যাকুরেসি আমাদেরকে কোনো একটা সঠিক তথ্যের দিকে নিয়ে যায়। লাইক আমার এজ কত, আমি বলি স্যার আমার এজ 29, আমি এটা কি অ্যাকুরেট নিয়ে বললাম? না, আমার অ্যাকুরেটলি ডেট কত হবে? আরে ভাই, ডেট অফ বার্থ থেকে যখন জন্মগ্রহণ করেছিলাম তার থেকে আজকের পর্যন্ত মাপো, পুরো টাইম টু টাইম, সেকেন্ড টু সেকেন্ড হিসেব পাবে, দ্যাট শুড বি অ্যাকুরেট, তাই না? তো আমরা এখানে আবার একটা কথা বলে ফেলি। তো অ্যাকুরেট রেজাল্ট দরকার। তো এই অ্যাকুরেট রেজাল্টের জন্য আমাদের কি এক্সপেরিমেন্ট করা উচিত, এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছু সূত্র, তথ্য, তত্ত্ব এগুলোকে তৈরি করা উচিত ফর ডিফারেন্ট কোয়ান্টিটিজ, বিভিন্ন রাশির মধ্যে। এই যে দেখো আমরা এখানে একটা কথা ইউজ করলাম, ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ফিজিক্যাল কোয়ান্টিটি। সো আমাদের কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিস দরকার। লজিকটা আমরা আশা করি বুঝতে পারলাম। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটির মাধ্যমে আমরা কি করতে পারবো? কিছু ইম্পর্টেন্ট টপিক এর মধ্যে আলোচনা করতে পারবো, যেমন কোনো কিছুর দৈর্ঘ্য, কোনো কিছুর ভর, কোনো কিছুর সময়, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত কিছু পড়াশোনার মাধ্যমে বা এত কিছুর মাধ্যমে আমরা একটা কথা বুঝলাম, উই ডু নিড সাম মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড উই ডু নিড সাম মেজারমেন্ট। আমাদের কিছু মেজারমেন্ট করতে হবে। কেন মেজারমেন্ট করতে হবে? টু এস্টাবলিশ দ্য ল। আমার চার্লসের সূত্র এস্টাবলিশ হতো না যদি চার্লস মেজার না করতো 1/273, নাকি তোমরা জানো ম্যাজিক নাম্বার 1/273। তো আমাদের মেজারমেন্ট করার দরকার আছে ভাই। তাহলে আমরা মেজারমেন্ট করার আগে কিছু একটা টপিক সম্বন্ধে জানার চেষ্টা করি। আচ্ছা, এই সমস্ত কোয়ান্টিটি গুলোকে কি বলে? যেমন ধরো ওয়েট, ওজন, যেমন ধরো লেংথ, দৈর্ঘ্য,
হাইট উচ্চতা, টেম্পারেচার উষ্ণতা, প্রেসার চাপ, এদেরকে আমরা কি বলবো? সময়। ঠিক আছে, দিজ আর কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটিস, এদেরকে আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে ভৌত রাশি, এদেরকে আমরা বলবো ভৌত রাশি। তো অ্যাকচুয়ালি ভৌত রাশি কাকে বলবো? হোয়াট ইজ এ ভৌত রাশি? যাকে মাপা যায়, a quantity that can be measured is called as physical quantity. ভৌত রাশি তাদেরকে বলবো যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো। সিম্পল, যাদেরকে পরিমাপ করতে পারবো তাদেরকে ভৌত রাশি বলবো। ফর এক্সাম্পল ইউ ক্যান সি দৈর্ঘ্য, ভর, লেংথ, মাস, ভেলোসিটি, টেম্পারেচার, এরিয়া, ক্ষেত্রফল, ভলিউম, আয়তন, ডেন্সিটি, ঘনত্ব, এগুলো সব মেজারেবল, এদেরকে মাপতে পারবো। সেজন্য এদেরকে বলবো আমরা মেজারেবল কোয়ান্টিটি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। নন ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো? যেগুলোকে মাপতে পারবো না, যাদেরকে মাপতে পারবো না তাদেরকে বলবো নন ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি নয়। যেমন ভালোবাসা, লাভ, তুমি তোমার মাকে কতটা ভালোবাসো, ইউ ক্যান নেভার মেজার। তুমি তোমার বোনকে কতটা ভালোবাসো, তুমি তোমার শত্রুকে কতটা ঘৃণা করো, তাই না? তুমি একটা ফুলকে কতটা পছন্দ করো, দিস ক্যান নেভার বি মেজার্ড। যেহেতু এগুলোকে মাপতে পারবো না, সো দ্যাট দিস উইল বি নন ফিজিক্যাল কোয়ান্টিটি। চলো একটা এমসিকিউ দেখি। তো একটা এমসিকিউ দেখো, চটপট দেওয়া আছে এখানটাতে। ঠিক আছে, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিজিক্যাল কোয়ান্টিটি? ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা নয়? আরে ভাই, আমরা যাকে মাপতে পারবো সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যাকে মাপতে পারবো না তাকে ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। এখানে তুমি লক্ষ্য করো, এয়ার, এয়ার কে আমরা মাপতে পারবো না। তুমি বলবে স্যার এয়ার কে তো মাপতে পারি। হ্যাঁ, তুমি এয়ারের ডেন্সিটি মাপতে পারো, তুমি এয়ারের মাস মাপতে পারো, বাট এয়ার কে মাপতে পারো না, তাই না? তুমি ওয়াটার H2O কে মাপতে পারো না, তুমি H2 এর কি মাপতে পারো? ওয়েট মাপতে পারো। তুমি H2 এর ভলিউম মাপতে পারো। সো ওয়েট, ভলিউম, দিস উইল বি ফিজিক্যাল কোয়ান্টিটি, বাট H2O উইল নট বি এ ফিজিক্যাল কোয়ান্টিটি। আই গেস আমি বোঝাতে পারলাম কোশ্চেনটা। তো এতটুকু স্টপ করে একটা কথা বলি, বলো তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে? জাস্ট কমেন্ট সেকশনে তোমরা বলো যে স্যার কেমন লাগছে। ঠিক আছে, মানে আমি জিজ্ঞেস করছি কেমন লাগছে। যদি ভালো লাগে, যদি তোমরা দেখাও উৎসাহ, তাহলে আমি অবভিয়াসলি এই ক্লাসগুলো কন্টিনিউ করবো। ঠিক আছে, যদি এগুলো রেকর্ডেড থাকবে ফর জিনিট ক্লাসেস, এগুলো জিনিট ক্লাসেস এর জন্য সব এগুলো রেকর্ডেড থাকবে। আমি মাঝে মাঝে এগুলোকে এয়ার করবো, পাবলিশ করবো। ঠিক আছে, আমাদের জিনিটের ক্লাস শুরু হয়েছে অফলাইনে। ঠিক আছে, অলরেডি অনেকে ভর্তি হয়েছে, আর বেশি জন ভর্তি নিতে পারবো না, আমি হয়তো দুটো ব্যাচ করেছি। ঠিক আছে, তো এই ক্লাসেস গুলো ফর জিনিট, এবং চেষ্টা করবো আমি যদি বোর্ডের জন্য রাখতে পারি সবই রাখবো, এবং কিছু কিছু ক্লাসেস আমি সবার জন্যই ইউটিউবে রাখবো। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থেকো, এবং তোমাদের যদি আরো ক্লাসেস দরকার এরকম আমাকে বলবে, অবশ্যই আমি চেষ্টা করবো। ঠিক আছে, দেখো আমি সময় পাই না সত্যি কথা বলতে গেলে, এত ব্যস্ত থাকি। এবং ক্লাস 11 এর জন্য আমি নতুন একটা স্টাডি ম্যাটেরিয়াল আবার বানাচ্ছি। স্টাডি ম্যাটেরিয়ালটা কেমন বলো তো? যেহেতু আমাদের ক্লাস 11-এ ফিজিক্যাল সেমিস্টার সিস্টেম চলে এসেছে, তো এই 5টা ইউনিটের উপর না শর্ট কোশ্চেনের বই বানাচ্ছি। সত্যি কথা বলতে গেলে আজকে সবাইকে বলেই দিলাম। তো আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে। এটা হয়ে গেলে পরে মার্কেটে আমি বইটা ছেড়ে দেবো। ঠিক আছে, আমার স্টুডেন্টরা শুধুমাত্র পাবে। তো বাকি যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে। ঠিক আছে, ওকে। নেক্সট আরেকটা এমসিকিউ দেখো, হুইচ অফ দিস ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি? তাহলে এদের মধ্যে কোনটা ফিজিক্যাল কোয়ান্টিটি? চলো কমেন্ট সেকশন ওপেন রাখলাম, যার যা মন যায় কমেন্ট সেকশনে পড়ো, কমেন্ট সেকশনে বলো ABCD। ঠিক আছে, কমেন্ট সেকশনে বলো যে এদের মধ্যে কোনটা ফিজিক্যাল কোয়ান্টিটি হবে। আমি আর এর উত্তর বললাম না। উত্তর বলে দিলাম, অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন, সরি। ওকে, তাহলে কিউরিওসিটি লিডস আস টু, কিউরিওসিটি আমাদেরকে কিসে লিড করে? তোমরা প্রত্যেকেই জানো, এখনই উত্তর দিয়ে দিতে পারবে যে সায়েন্স। এখনই বোঝালাম যে সায়েন্সের প্রতি কিউরিওসিটি আমাদেরকে লিড করে। নাও উই উইল বি টকিং অ্যাবাউট ফিজিক্যাল কোয়ান্টিটিজ। আমরা আবার আলোচনা করব ভৌত রাশি সম্বন্ধে। তো ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? এক্ষুনি বোঝালাম, যে সমস্ত রাশি মাপা যায় ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, যেগুলো ফিজিক্সের কোনো ল এর মাধ্যমে বা ফিজিক্সের কোনো সূত্রের মাধ্যমে, সেগুলোকে বলবো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি। সো ফিজিক্যাল কোয়ান্টিটি যাদেরকে মাপতে পারবো তারা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। There are two types of physical quantities in SI system. SI সিস্টেমে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো দু রকমের হয়, একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি দু প্রকারের পাচ্ছি আমরা, একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা পাচ্ছি আমরা ডিরাইভড কোয়ান্টিটি, অ্যাজ ইউ ক্যান সি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে পড়বো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাকে বলে। না, তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ আর দোজ কোয়ান্টিটিজ which do not depend upon each other. ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে সেই সমস্ত কোয়ান্টিটি যেগুলো একে অপরের উপর নির্ভর করে না, বাট এই সমস্ত ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে অন্যান্য সমস্ত কোয়ান্টিটি তৈরি করা যায়। তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে সেই কোয়ান্টিটি যারা একে অপরের উপর ডিপেন্ড করে না। দেখো একটা কথা ভালো করে এখানে লেখা আছে, ডাজ নট ডিপেন্ড। এরা একে অপরের উপর ডিপেন্ড করবে না, এবং এগুলো থেকে অন্যান্য সমস্ত কোয়ান্টিটি তৈরি হবে। তাদেরকে বলবো আমরা কি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা প্রাথমিক রাশি বা মৌলিক রাশি।
তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কি কি আছে, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য চার্ট, আমি চার্টে দিয়ে রেখেছি লাইক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তার এসআই ইউনিট এবং তার সিম্বল। কেন এসআই ইউনিটটাকে চয়েস করছি, বিকজ দেখো আমাদের সিজিএস, এফপিএস, এমকেএস এগুলো ক্লাসে আমাদের এখন আর দরকার পড়ে না, খুব রেয়ারলি দরকার পড়ে। আর দরকার পড়লে আমার তো নোটস আছে, তোমরা ক্লাস জয়েন্ট নিট যারা ক্লাস করছো কম্বাইন্ড ফিজিক্সে, তোমরা জানো প্রায় 300 পাতা তোমাদের একটা বই দেওয়া হয়েছে মডিউল 1 ক্র্যাক নিট বলে। সেই মডিউলটা তোমরা পড়ো, যারা আমার ভিডিও দেখছো, যারা জয়েন্ট নিট ক্লাস করছো, এবং জয়েন্ট নিট ক্লাস করার পর আই গেস এই ক্লাসটা আর দরকার পড়বে না, তাও তোমরা একবার গো থ্রু করতে পারো, যদি দরকার পড়ে অবশ্যই চেষ্টা করো। ঠিক আছে, আমি বারবার বলছি তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে দরকার হবে কেমন লাগছে ক্লাস এটা শোনার। আমি যদি শুনি যে না খুব ভালো লাগছে, ঠিক আছে ওকে স্যার, দেন আমি এই ক্লাসগুলো কিন্তু অনলাইনে কন্টিনিউ রাখবো। ওকে, তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি প্রথমেই দেখছি লেংথ। লেংথ মানে কি, দৈর্ঘ্য। লেংথের এসআই ইউনিট হচ্ছে মিটার। দেখো সবসময় আমরা বড় করে মিটার লিখবো না, মিটারের সিম্বল লিখবো কি, এম দ্বারা। তেমনি মাস, মাস মানে হচ্ছে ভর, ভরের এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম, একে ছোট করে কেজি লিখবো। তেমনি হচ্ছে সময়, টাইম, টাইমের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড, একে লিখবো এস দ্বারা। তারপর হচ্ছে টেম্পারেচার, মানে হচ্ছে উষ্ণতা, উষ্ণতার এসআই ইউনিট হচ্ছে কেলভিন, একে ক্যাপিটাল কে দ্বারা লিখবো, এখানে স্মল কে লিখেছে, আমরা ক্যাপিটাল কে দিয়ে লিখবো। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স মানে হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের এসআই ইউনিট হচ্ছে কি, মোল, এমওএলই মোল, মোলকে আমরা ছোট করে লিখবো এমওএল। ঠিক আছে, এবং ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে কি প্রবাহ মাত্রা, তোমরা জানো এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, একে এ দিয়ে লিখবো, অবভিয়াসলি মনে রাখবে ক্যাপিটাল এ। এবং লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি হচ্ছে কি মেজারমেন্ট অফ ইন্টেন্সিটি অর ব্রাইটনেস অফ লাইট। যখন আমরা কোনো একটা জায়গা থেকে আলো পাই, সেখান থেকে কতটা পরিমাণ আলো পাই সেটা বোঝা যায় এই লুমিনাস ইন্টেন্সিটি দ্বারা। যেমন তোমরা দেখবে লুমিনাস ইন্টেন্সিটিতে আলোর একককে অনেক সময় লেখা হয় লুমেন দ্বারা, লুমেন আলোর ব্রাইটনেস, অর্থাৎ কতটা পরিমাণ আলো আছে সেটা মাপা হয় অনেক সময় লুমেন দ্বারা। দেখবে যখন তোমরা টিউবলাইট বা এলইডি কিনতে যাবে, তখন দেখবে ওখানে লেখা থাকে লুমেন, 20,000 লুমেন, 30,000 লুমেন। তাহলে আলোর পরিমাণকে লুমেন দ্বারাও মাপা হয়। এর এসআই ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, সিম্বল সিটি। এটা কিন্তু লুমিনাস ইন্টেন্সিটি, তীব্রতা, মাথায় রাখবে। এছাড়াও এছাড়াও দেখা গেছে আরো দুটো ইউনিট সিস্টেম আছে বা ইউনিট আছে যারা ফান্ডামেন্টালের মতো অ্যাক্ট করে, তারা ফান্ডামেন্টাল এখনো চয়েস করা হয়নি তাদেরকে। সেই দুটো কি কি, না তো একটা হচ্ছে কি প্লেন অ্যাঙ্গেল, মানে হচ্ছে সমতলিক কোণ। কোণ মানে তোমরা জানো থিটা ইকুয়াল টু কত হয়, না তো তোমরা জানো যে এইখান থেকে যদি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা যায়, তাহলে এই অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু হবে কত, আর্ক বাই রেডিয়াস, এস বাই আর। এস কোনটা, না তো স্যার এইটা হচ্ছে এস আর রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে থিটা ইকুয়াল টু এস বাই আর, এর ইউনিট হচ্ছে রেডিয়ান। এবং আরেকটা ইউনিট হচ্ছে সলিড অ্যাঙ্গেল, তার একক হচ্ছে স্টেরেডিয়ান। এগুলোর কিন্তু সিম্বলটা মনে রাখবে, র্যাড আর এসআর দিয়ে লেখা হয়। স্টেরেডিয়ানের ইউনিট হচ্ছে এসআর, মাথায় রাখবে র্যাড এবং স্টেরেডিয়ান। ওকে, তাহলে অ্যাঙ্গেল কিভাবে ডিসক্রাইব করা হয়, সলিড অ্যাঙ্গেলটাকে কিভাবে ডিসক্রাইব করা হয় তার একটা সহজ একটা এক্সপেরিমেন্ট দেখিয়েছি। ধরো একটা এরকম করে কি আছে, আমার স্ফিয়ার আছে, স্ফিয়ারের দুটো পয়েন্ট বা এরকম করে একটা পয়েন্ট থেকে আমরা কি করলাম, এরকম একটা শঙ্কু টাইপের স্ট্রাকচার নিলাম, যেটা ক্লাসে তোমাদের বোঝানো হয়েছিল, ভেবে দেখো এরকম একটা জিনিস, এরকম টাইপের একটা স্ট্রাকচার পেলাম, এবং এই স্ট্রাকচারের রেসপেক্টে এখানে কি হবে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা সলিড অ্যাঙ্গেল, তাই না? 3D কোণ এরকম ভাবতে পারো তুমি, 3D অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল হলে 3D অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেয়ার আর 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ অ্যাজ ইউ ক্যান সি। এখানে কটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ আছে অ্যাজ ইউ ক্যান সি। ঠিক আছে, 7টা প্রাথমিক রাশি আছে, আর দুটো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিজ আমরা এখানে পেলাম। এবার আমরা আসবো ডিরাইভড কোয়ান্টিটি। ডিরাইভড কোয়ান্টিটির বাংলা বলা হয় লব্ধ রাশি। লব্ধ রাশি কাকে বলে, না তো যে সমস্ত রাশি প্রাথমিক রাশির সমন্বয়ে তৈরি হয়, দোজ কোয়ান্টিটিজ হুইচ ইজ মেড আপ অফ উইথ কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইজ কল্ড ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে যে সমস্ত রাশি আমার কি হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে তৈরি হচ্ছে, তাদেরকে আমরা বলবো কি ডিরাইভড কোয়ান্টিটি। এক্সাম্পল কি হতে পারে, যেমন এরিয়া, ক্ষেত্রফল। লক্ষ্য করো, এরিয়া, এরিয়া মানে কি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে লেন্থ ইন্টু ব্রেডথ। আরে ব্রেডথ মানে তো প্রস্থ, আর প্রস্থ মানেও তো লেংথই এক প্রকারের নাকি, তো দেখো দুটো লেংথ দিয়ে তৈরি। যেমন ডেনসিটি হচ্ছে কেজি পার মিটার কিউব, অ্যাজ ইউ ক্যান সি কেজি এটা হচ্ছে মাস, আর মিটার এটা হচ্ছে কি লেংথ। তো দেখো ডেনসিটি হচ্ছে দুটো ইউনিট সিস্টেম দিয়ে তৈরি। সিমিলারলি এক্সেলারেশন আছে, ওয়ার্ক আছে, এগুলো সবই হচ্ছে কি ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে কিছু ডিরাইভড কোয়ান্টিটিস দেওয়া হয়েছে, যেমন ধরো ভেলোসিটি। দেখো ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, অ্যাকচুয়ালি ভেলোসিটিকে লেখা হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বাই সময় দ্বারা। তাহলে সরণ বাই সময় বলে
আমি এখানে দেখতে পাচ্ছি স্মরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেজন্য আমরা লিখেছি মিটার পার সেকেন্ড। তেমনি অ্যাক্সেলারেশনকে লেখা হয় দেখো ভেলোসিটি বাই টাইম। আবার তুমি জানো ভেলোসিটি মানে হচ্ছে মিটার বাই সেকেন্ড, আবার সময় মানে হচ্ছে সেকেন্ড, তাহলে আলটিমেটলি কত হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তেমনি ওয়ার্ককে লেখা যায় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট দ্বারা, এবং তার ইউনিট হচ্ছে জুল অথবা কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। এরকম বহু ডিরাইভড কোয়ান্টিটি আমার জয়েন্ট নিটের বই দেখলে তোমরা বুঝতে পারবে কত দেওয়া আছে, প্রচুর, প্রায় 120-30টা মতো দেওয়া আছে, আরো দেবো আমি, তোমার যদি দরকার পড়ে তুমি যদি পড়তে পারো আমি তোমাদের সাপ্লাই করতে থাকবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, তো প্রচুর করে দেওয়া আছে, তোমরা যারা জয়েন্ট নিটের ক্লাস করছো তোমরা করো, এবং যারা বোর্ডের ক্লাস করছো বোর্ডে দেখবে এরকম আমি বহু কোয়ান্টিটির করে দিয়েছি। ওকে, চলো তাহলে এমসিকিউ নাও একটা। এ কোয়ান্টিটি দ্যাট ক্যান বি মেজার্ড ইজ কল্ড এ, তোমরা কমেন্ট সেকশনে এখনই বলতে পারবে, তাই না? কি হবে? ফিজিক্যাল কোয়ান্টিটি, নন ফিজিক্যাল কোয়ান্টিটি, আর আইদার বি অর সি। তাহলে এটা তো ফিজিক্যাল কোয়ান্টিটি হবে, যাকে মাপতে পারবো। চলো কোশ্চেন নাম্বার 2 নাও। দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিজ হুইচ আর এক্সপ্রেসড ইন টার্মস অফ মোর দ্যান ওয়ান ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একের অধিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করা হয় তাদেরকে কি বলা যেতে পারে? দে আর কল্ড ডিরাইভড। একদম প্রথমে এই অপশনটাকে চোখ বন্ধ করে দেবো, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস। ঠিক আছে, দেখো এখানে লিখে দেওয়া আছে ডিরাইভড কোয়ান্টিটি কি না, তো ডিরাইভড কোয়ান্টিটি এক্ষুনি আলোচনা করলাম যে যারা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্যে তৈরি হয় তাদেরকে বলা হয় ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, আর লাগবে না যেহেতু, শুধু তখন ড্যাশ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। চলো কমেন্ট সেকশনে ফোরো কি হবে, 1 2 3 4 5 6 7, CR7 নাকি ক্রিস্টিয়ানো রোনালদো 7, তো এখানে হবে 7, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এই 7 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার, লাইক আমাদের মাহি ভাই, লাইক CR7, R7 কার আছে মনে নেই। ঠিক আছে, ওকে চলো, তো আমরা একটু আগে পড়ালাম, এজ ইউ ক্যান সি, তোমরা দেখতে পাচ্ছ। চলো, অ্যাক্সেলারেশন ইজ এ ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। অ্যাক্সেলারেশন হচ্ছে একটা লব্ধ রাশি, হুইচ ডিপেন্ডস অন ড্যাশ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, যেটা কটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। এক্ষুনি দেখালাম অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ইউনিট হচ্ছে কি দেখো মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে অ্যাকচুয়ালি কটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, ইউ ক্যান সি, মিটার আছে একটা মানে হচ্ছে দৈর্ঘ্য, আর সেকেন্ড একটা আছে সময়। তাহলে দৈর্ঘ্য আর সময় তো দুটো হয় স্যার, সো 2 উইল বি ইয়োর অ্যান্সার। ওকে, চলো দেখো এখানে করে দেওয়া আছে অ্যাজ ইউ ক্যান সি যে ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম, তার মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার। এক্ষুনি সেটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, চলো, চার্জ ইজ এ ড্যাশ কোয়ান্টিটি। তো চার্জ হচ্ছে কি কোয়ান্টিটি? চার্জ হবে অবভিয়াসলি ডিরাইভড কোয়ান্টিটি। চার্জ হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, কারণ চার্জকে দেখো লেখা হয়, ক্লাসে করানো হয়েছিল, চার্জ কিউ ইকুয়াল টু লেখা যায় আইটি, আই প্রবাহ মাত্রা, টি হচ্ছে সময়। তাহলে দুটোই যেহেতু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটির রেসপেক্টে চার্জ হবে অবভিয়াসলি একটা আমাদের তোমার হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। তুমি দেখো এখানে তাই দেখানো হয়েছে, তাই আমি আর বলছি। ওকে, এবার আমরা আলোচনা করবো ইউনিটস। তো এতদূর পর্যন্ত ক্লাসে কোনো সমস্যা, এনিথিং যদি বলতে থাকে বা কোনো সমস্যা হয়, তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করো। অ্যান্ড এগুলো তো পিডিএফ আমি দিতে পারবো না, সরি। তো তোমরা এগুলো আমাকে বলতে পারো, যদি কোনো জায়গায় ডাউট হয় কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশন যা মন যায় কমেন্ট সেকশনে বলো যে স্যার এটা পারছি না ওটা পারছি না, আই উইল সলভ, আমি সলভ করে দেবো। কমেন্ট সেকশনে যা মন যায় করো। তোমাদের ক্লাস 11 এর ভেক্টর ক্লাস দেওয়া আছে, দুটো ক্লাস ভেক্টর লাইভ ক্লাস করানো হয়েছিল, ইউ ক্যান সি দোজ টু ভেক্টর ক্লাসেস। আমার আশা মনে হয় তোমার সেই দুটো ভেক্টর ক্লাস দেখলে পরে অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা আলোচনা করবো ইউনিটস। তো মেজারেবল কোয়ান্টিটি ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, যাকে মাপতে পারবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন ধরো মাস, লেংথ, টাইম, এরিয়া, ফোর্স, প্রেসার, আরো দুনিয়াতে যত রকম আছে ভাই, তুমি লিখতে পারো, আমি অত লিখিনি। তো মেজারেবল কোয়ান্টিটি ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, যাকে মাপতে পারবো। তুমি তোমার মাকে কত ভালোবাসো সেটা মাপতে পারবে না ভাই, নেভার নেভার নেভার। আমি আমার মাকে এত ভালোবাসি, ভাগ আমি এত বেশি ভালোবাসি, হাও, পারবে না, তাই না? সো মেজারেবল কোয়ান্টিটি ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, যাকে আমরা কি করতে পারবো, মাপতে পারবো। সেই জন্য মাস, লেংথ, টাইম, এরিয়া এগুলোকে মাপতে পারবো, সেই জন্য এটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ ম্যাগনিটিউড ইনটু ইউনিট, এই কথাটা মাথায় রাখবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক। একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবেই যে ম্যাগনিটিউড ইনটু ইউনিট। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, অসুবিধা নেই। ফর এক্সাম্পল তুমি দেখতে পারো, চয়েস করো, ডিস্টেন্স ইকুয়াল টু 25 কিলোমিটার, মানে দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার।
আচ্ছা, আমি দূরত্বটাকে তো শুধু 25 লিখতে পারতাম এই কিলোমিটার বাদ দিয়ে, ভাই নাই, এটা লিখবো না, শুধু 25। কিন্তু 25 কি অর্থে বুঝবো? 25 হাত, 25 পা, তাই না? 25 কি বুঝবো? সেই জন্য তুমি এখানে লিখতে পারবো যে এটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে 1 কিলোমিটারের 25 গুণ, যেটা আমি ক্লাসে কত ভালো করে বুঝিয়েছিলাম, মনে করে দেখতে পারো, তাই না? তো এটা হচ্ছে 1 কিলোমিটারের 25 গুণ। অ্যাকচুয়ালি ডিস্টেন্স ইজ 25 টাইমস ম্যাগনিফিকেশন অফ 1 কিলোমিটার অ্যাকচুয়ালি। তাহলে এই যে 1 কিলোমিটার, এই 1 কিলোমিটারকে যদি আমি 25 বার লিখি পর 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 পর, তাহলে সেটা হবে 25 কিলোমিটার। তাহলে এই যে 1 কিলোমিটার লিখছো, এই 1 কিলোমিটারটাই হবে অ্যাকচুয়ালি কি আমার ইউনিট। আর এই 25টা কি হবে? ম্যাগনিটিউড। এই 25টা হবে মান। সো অ্যাজ ইউ ক্যান সি, এই 25টা হচ্ছে মান, যে তুমি কত যাচ্ছ, কার রেসপেক্টে? কিলোমিটারের রেসপেক্টে। তাহলে এই কিলোমিটারটা হচ্ছে ইউনিট, 25 হচ্ছে ম্যাগনিটিউড। ইউনিট ইজ স্ট্যান্ডার্ড, এই কথাটা মাথায় রাখবে, ইউনিট ইজ এ স্ট্যান্ডার্ড। ইউনিট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এর প্রমাণ। তুমি যাকে তাকে যা ইচ্ছা তাই বলে দিতে পারো না। তুমি বললে স্যার আমার কাছে 1 কিলোমিটার মানে এইটা, ভাগ, তোর কাছে এটা 1 কিলোমিটার হলে পরে আমি আমার হাতটাকে বলবো 1 কিলোমিটার, দিস ইজ 1 কিলোমিটার। আরে ভাই, তো দুনিয়াতে তো 1 কিলোমিটার কত রকম 1 কিলোমিটার হবে। এই পেনটা কারোর কাছে 1 কিলোমিটার, কেউ বলছে না স্যার এই পেনটা আমার কাছে 1 সেন্টিমিটার। আরে ভাই, এরকম করে তো মাপতে মাপতে পাগল হয়ে যাবে, ফিজিক্স কি করে হবে তাহলে? তার জন্য এটাকে কি করা হলো? স্ট্যান্ডার্ডাইজ করা হলো, এটাকে প্রমাণ করা হলো যে না, তুমি যাকে তাকে 1 কিলোমিটার বলতে পারবে না। 1 কিলোমিটারের একটা ডিফাইনাইট ডেফিনিশন, একটা গুরুত্বপূর্ণ আমরা সংজ্ঞা দিলাম, দ্যাট শুড বি তোমার কি ডেফিনিশন। তার মানে ইউনিটকে অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? যেমন ইউনিট কি? মেজারমেন্ট অফ এনি কোয়ান্টিটি ইনভলভস কম্প্যারিজন উইথ এ সার্টেন বেসিক আরবিট্রারিলি চোজেন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এই তিনটা কথা খুব ইম্পর্টেন্ট। দেখো, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড মানে কি? তোমাকে সেটাকে ইন্টারন্যাশনালি চয়েস করতে হবে। তুমি বললে এটা স্যার 1 কিলোমিটার, ও বলছে না স্যার এটা 1 কিলোমিটার, ভাই এগুলো মেনে নেবে না কেউ, নো 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 নো, কেউ মেনে নেবে না, এগুলো মাথায় রাখবে, এগুলো কেউ মেনে নেবে না। তো এটাকে আমাকে কি হতে হবে? ইন্টারন্যাশনালি সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ইন্টারন্যাশনালি যারা ফিজিক্সের তোমার কি বলবো বসে আছেন, তাদেরকে এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। এবং এটা আরবিট্রারিলি চোজেন, আগে থেকে চয়েস করা হয়েছে, যে না আমার মনের মতো বললাম যে না এটাই ঠিক আছে, এটাই চয়েস, নো নো, আরবিট্রারি, আরবিট্রারিলি চয়েস করা হয়েছে, ঠিক আছে? তো এগুলোকে বলবো আমরা ইউনিট। দ্য ইউনিটস ফর দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ আর কল্ড ফান্ডামেন্টাল ওয়ার্ড ইউনিটস। প্রাথমিক রাশির এককগুলোকে বলা হয় প্রাথমিক একক, আর লব্ধ রাশির ইউনিট গুলোকে কি বলবো আমরা? লব্ধ একক। তাহলে লব্ধ একক কাকে বলবো? লব্ধ রাশির একককে। প্রাথমিক রাশির একককে প্রাথমিক একক বলবো, ভাই সিম্পল কথা। তাহলে ইউনিট আমরা কখনো কখনো কি করি? ভুল ভাল ভাবে মেজার করতে পারি, বা অনেক সময় ভুলভাল হয়ে যায়। যেমন ধরো, আগেকার কালে লেন্থকে মাপা হতো হাত দ্বারা। লাইক আমার হাত এইখান থেকে এইটুকু, এই হাতটাকে একটা ইউনিট ধরে নিল, এই হাতের রেসপেক্টে মাপছি। এখন সবার হাতের দৈর্ঘ্য তো সমান হয় না, সবার হাতের দৈর্ঘ্য সমান হয় না। লাইক আমি কোন একটা মেজার করছি, এইখান থেকে এতটুকু, একটা লাঠি নিয়েছি, এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে সব জায়গায় মেপে বেড়াচ্ছি। কিন্তু লাঠিটা মাপতে মাপতে আগাক হয়ে যাবে, তো তাহলে কি হবে? গন্ডগোল হবে, অ্যাকুরেসি থাকবে না। সেটা এক্সাম্পল দেখা হয়েছে। ধরো আমি যদি এই জায়গাটাকে এখান থেকে এই ডিস্টেন্সটাকে একটা মেজারিং ইউনিট ধরি, আরে সবার ক্ষেত্রে এই ডিস্টেন্সটা তো সেম সেম হবে না, না সবার ক্ষেত্রে এই ডিস্টেন্সটা সেম হবে না। দেখো, সেটা আমি দেখিয়েছি যে বাট অল হ্যান্ডস আর স্লাইটলি ডিফারেন্ট সাইজেস, সবার হাত ছোট বড় হয়, এজ ইউ ক্যান সি ইন দিস ডায়াগ্রাম। তার জন্য আমাদের কি করতে হবে? এটাকে স্ট্যান্ডার্ড করতে হবে। আবার ধরো ডিস্টেন্সকে মাপছি আমরা ওয়াকিং এর দ্বারা। তুমি দেখো এখানে একটা ছোটখাটো লোক আছে বেটে, তার ওয়াকিং ডিস্টেন্স 1 পা, একটা পা ফেললে কতটুকু যাচ্ছে। আর একটা বিশাল বিখ্যাত একটা লম্বা ব্যক্তি আছে, তার ঠ্যাং কত বড় বড়, সে কত দূর যাচ্ছে। তো এর সাহায্যে আমরা দূরত্বকেও মাপতে পারবো না। বাট হোয়াট ইফ আ ভেরি শর্ট অ্যান্ড ভেরি টল পার্সন ওয়াকস? তাহলে এদের তো ডিস্টেন্স আলাদা আলাদা কভার হবে। তুমি বলতে পারো না যে এখান থেকে আমার স্টেশন তো পায়ে হাঁটা দূরত্ব, 10 পা গেলেই হলো। আরে ভাই, যে ছোট হাইটে তার কাছে 10 পা হবে না, ওটা 20 পা হবে। আর আমার মতো লম্বা যারা আছে তাদের কাছে ওটা 10 পা হবে। তাহলে তুমি এখানে ভুল হয়ে যাচ্ছে, এখানে ভুল হয়ে যাচ্ছে। সেই জন্য বারবার বলছি, এটাকে কি করা হবে? স্ট্যান্ডার্ডাইজ করা হবে। সেজন্য এখানে 1 লিগ আগে বলা হতো যে ডিস্টেন্স কভার্ড ইন 1 আওয়ার বাই ওয়াকিং। তুমি 1 ঘন্টায় যতটা ডিস্টেন্স যাবে তাকে বলা হবে 1 লিগ। আরে ভাই, এখানে তুমি দুটো পার্থক্য ইজিলি বুঝতে পারছো। এই যে ছোট ব্যক্তি আছে, তিনি তো 1 ঘন্টায় কতটুকু পথ যাবেন, আর যে লম্বা আছে সে অনেকটা পথ যাবে, তাই না? সো এইভাবে আমরা কিন্তু ইউনিটকে ডিসক্রাইব করতে পারি।
তো ইউনিটের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকতে হবে, এবং বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য কি হবে? ইট শুড বি স্ট্যান্ডার্ড। এটা প্রমাণ হতে হবে। ইট শুড বি স্ট্যান্ডার্ড, এটা প্রমাণ হতে হবে, নাহলে তো ভুল হয়ে যাচ্ছে না ভাই। তুমি এখানে কম্প্যারিজনই দেখতে পাচ্ছ, ইটস কমপ্লিটলি রং। ওকে, তো ক্যারেক্টারিস্টিক্স অফ ইউনিট ভেরি ইম্পর্টেন্ট, পয়েন্টগুলো পড়বে। ঠিক আছে, ধরো আমি একটা যদি এক্সাম্পল দিই, যে বাচ্চা বলছে কি, আমি মাপতে পারি শুধুমাত্র 100 গ্রাম আর 200 গ্রাম। উই হ্যাভ ওয়েট মেজার্স অফ অনলি 100 and 200 গ্রামস। আমরা 100 গ্রাম এবং 200 গ্রাম মাপতে পারি। এ বলছে বাবা আমার ওজন কি করে মাপবো? আমি আমার ওজন মাপতে চাইছি, বা আমি একটা হাতির ওজন মাপতে চাইছি। তো আমি যদি একটা হাতির ওজন মাপতে চাই, তখন 100-200 গ্রামে থোড়াই না মাপতে পারবো। তাহলে গন্ডগোল হয়ে গেল, তাই না? তাহলে তুমি বলছো আমার কাছে শুধু এইটুকুই মাপতে পারবো, এর বাইরে আমি মাপতে পারবো না, এটাও তো ভুল। তাহলে তোমাকে এমন করতে হবে যে যেন জেনারেলাইজ, আমি ওর রেসপেক্টে সবাইকে মাপতে পারি। ফর এক্সাম্পল, তোমার কাছে 1 টাকা আছে, মানে তুমি গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় যাও, তোমার 1 টাকা ভ্যালিড। তুমি যে কোনো জায়গায় যাও, 1 টাকা তোমার ভ্যালিড। কিন্তু এই 1 টাকা তুমি যদি বাংলাদেশে যাও, বা তুমি যদি আমেরিকায় যাও, 1 টাকার কোনো গুরুত্বই থাকবে না। কারণ বাংলাদেশে 1 টাকা মানে অনেক টাকা। 1 টাকা মানে 1 টাকা 30 পয়সা সম্ভবত বাংলাদেশে, আমাদের ভারতের রেসপেক্টে। এবং আমরা আমেরিকা গেলে 1 টাকার কোনো পাত্তাই নাই, কারণ $1 মানে 82 টাকা। তাহলে $1 মানে 1/82 টাকা। তো কি ভ্যালু আছে তার? তো লজিক্যালি আমাদের স্ট্যান্ডার্ড আছে, যেমন আমাদের ভারতবর্ষে 1 টাকা মানে, ভাই আমাদের ভারতবর্ষের 1 টাকা, তুমি কেরালা যাও, মণিপুর যাও, লাদাখ যাও, সব জায়গায় কিন্তু 1 টাকার ভ্যালিডিটি আছে। সে 1 টাকা 1 টাকাই, তো এখানে কেউ তোমাকে আলাদা করতে হবে না। তো দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ ইউনিট কি বলতে পারি, দ্য ইউনিট মাস্ট বি সুইটেবল সাইজ অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল। তুমি এমন কিছু ইউনিট ভাবছো যেটা অ্যাভেলেবিলিটি নেই, এমন কিছু ভাবছো। যেমন ধরো আমি কথা মানে বলছি, যে তুমি বললে যে বরফের গলনাঙ্ক 0°C। এবার বরফকে সহজে পাওয়া যায় বলে 0°C-কে তুমি একটা স্ট্যান্ডার্ড ভাবতে পারো, কিন্তু তুমি এমন কিছু ভাবছো যা পৃথিবীতে পাওয়াই যায় না, তাকে তুমি ভাবছো, কল্পনা করছো যে হ্যাঁ ওর মতো হলে ভালো হতো। আরে ভাই, তুমি পৃথিবীতে নাই সেই কথা ভাবছো, ও কোথায় মঙ্গল গ্রহে চাঁদ গ্রহে কোথায় আছে না আছে। সো দ্যাট শুড বি ইজিলি অ্যাভেলেবল, তাই না? ইউনিট শুড বি ইজিলি অ্যাভেলেবল অ্যান্ড রিপ্রোডিউসেবল। আমি তার থেকে অন্যান্য জায়গায় পেতে পারি, এবং সেইটাকেই অন্যান্য জায়গায় ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি বারবার বললাম যে 1 টাকা ভারতবর্ষের জন্য ঠিক আছে, কিন্তু 1 টাকাটা আমেরিকায় গিয়ে তার সেরকম দাম থাকবে না, তাই না? তবে সেটাকে কি করতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে। সো বাই মিনস অফ দিস। ওকে, তাহলে ইউনিট ক্যারেক্টারিস্টিক্স অফ এ ইউনিট, যেমন ধরো, দ্য ইউনিট মাস্ট বি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। যে তোমার কাছে 1 টাকা মানে আমার কাছেও সেটা 1 টাকাই। এবার যদি গোটা বিশ্বের ক্ষেত্রে ভাবতে চাই, যেমন গোটা বিশ্বে আমেরিকার কাছে 1 মিটারের লেন্থ যা হবে, আমাদের কাছেও 1 মিটারের লেন্থ সেরকমই হবে, ইন্দোনেশিয়াতেও তাই হবে, শ্রীলঙ্কাতেও তাই হবে। তুমি যেখানে যাবে ওই 1 মিটার কিন্তু সেম হতে হবে। তাহলে এটাকে বলবো আমরা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। লাইক আই ওয়ান্ট 3 কুইন্টালস অফ সুগার। হোয়াট ডাজ এ কুইন্টাল মিন? ও বলছে আমার 3 কুইন্টাল সুগার দরকার, 3 কুইন্টাল। ও বলছে বেটা কুইন্টাল আমি জীবনে শুনিনি কোনোদিনও, তাই না? তাহলে এমন ইউজ করো যেটা সবাই জানে। তাহলে আমি কুইন্টালের বদলে কি ইউজ করতে পারি? কেজি। 1 কুইন্টাল মানে 100 কেজি। তাহলে 3 কুইন্টাল মানে 300 কেজি। ও যদি পট করে বলতো যে বাবু আমার 300 কেজি সুগার দরকার, ও বলতো ও 300 কেজি দরকার, ঠিক আছে মাপো, 1 কেজি 300 গুণ মেপে দাও। বাট হি ডাজ নট নো কুইন্টাল। সে কুইন্টাল সম্বন্ধে জানেই না। তো সে যদি কুইন্টাল সম্বন্ধে না জানে, ভাই ওকে কি বলবে, তাই না? ফ্যাক্ট ইজ দ্যাট। বুঝছো না? তা আমরা যেমন বলি ভাত খাবো, আমরা বাঙালি পশ্চিমবঙ্গে বাস করি, আমরা ভাত খাবো, আমাদের প্রধান খাবারই হচ্ছে ভাত। কিন্তু সেই ভাত গিয়ে যদি আমরা এখন বলি কোথায়, ধরো সে রাজস্থানে গিয়ে বলছে আমরা ভাত খাবো, ভাত তো সে বুঝবে না, ওখানে বুঝবে হয়তো চাওয়াল। আর আমরা এখানে চাওয়াল চাল বলতে বুঝি ভাতের আগের অবস্থা চাল। কন্ট্রাডিক্টরি। তাহলে ফিজিক্সে এরকম সমস্যার সম্মুখীন আমরা হতে হয়। ঠিক আছে, তো ক্যারেক্টারিস্টিক্স অফ ইউনিট এক্ষুনি একটা বললাম। ইয়েস্টারডে আ কিলোগ্রাম ওয়াজ 1000 গ্রামস, বাট টুডে ইটস অনলি 800 গ্রামস। মানে কি, 1 কিলোগ্রাম বলতে আগের দিন বুঝছিলাম 1000 গ্রাম, আজকে 800 গ্রাম হয়ে গেল, এটা কি কখনো পসিবল? এ তো পাগল হয়ে যাবো আমরা। তাহলে ইউনিট কি হতে হবে? ফিক্সড। ইউনিট তুমি চেঞ্জ করতে পারো না। যে 1 কেজি মানে সেটা 1000 কিলোগ্রামই হবে। সরি, 1 কেজি মানে 1000 গ্রামই হবে। সে আজকে 800 গ্রাম, স্টক মার্কেট থোড়াই না যে আজকে একটা শেয়ারের দাম 80 টাকা, কালকে সেই শেয়ারের দাম 8 টাকা হয়ে গেল, আমি পাগলের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি যে আমি এত টাকা কিনে বসেছিলাম। So it can never be like that. ঠিক আছে, তো এরকম হতে পারে না।
ঠিক আছে? সো এ ফিজিক্যাল ইউনিট মাস্ট বি কনস্ট্যান্ট অর ইনভ্যারিয়েবল অ্যান্ড ওয়েল ডিফাইন্ড। এটা অবভিয়াসলি ইনভ্যারিয়েবল হতে হবে। স্টক মার্কেটের মতো নয় যে আজকে ক্র্যাশ করে গেল, বাস আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম, আমার কি হবে এবার? ওকে, লাইক নট দ্যাট। ওকে, ইট শুড নট বি পেরিশেবল। এটা কোনোদিন কোনো রকম ভাবে কেউ নষ্ট করতে হবে না। এটা কোনোদিন ভাবে শেষ করে দিলাম যে না আমি আর ইউজ করলাম না, না না না, এগুলো চয়েস করা হয়ে গেছে আগে থেকে। সো এটা আমরা ইউজ করবো, ঠিক আছে? রিলেশন বিটুইন ম্যাগনিটিউড অ্যান্ড ইউনিট অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, একটু আগে আমরা আলোচনা এটা ব্যাপারে করলাম যে দ্য নিউমেরিক্যাল ভ্যালু অবটেইনড অন মেজারিং অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ইউনিট। মানে কি, যে আমরা ধরো কোনো একটা জায়গায় কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মাপলাম যেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ইউনিট। লাইক এরকম ধরো যে এন ইজ প্রপোর্শনাল টু 1/u, তাহলে আমরা এইভাবে লিখতে পারি কি n1 u1 ইকুয়াল টু n2 u2। কেন প্রপোর্শনালিটি 1/u লিখলাম? আরে ভাই তোমাকে তো কোয়েশ্চেনে বলেই দিয়েছে ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এ ইনভার্সলি প্রপোর্শনাল, বি হলে 1/b লিখবো। তাহলে যে কোনো একটা নাম্বার নিউমেরিক্যাল ভ্যালু, ধরো তুমি তোমার হাইট পেলে 5, সেটা মেজারিং আ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ইউনিট। তাহলে ইউ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে লেখা যায় n1 u1 ইকুয়াল টু n2 u2, যেখানে n1 এবং n2 হচ্ছে দুটো নিউমেরিক্যাল ভ্যালু এবং u1 আর u2 হচ্ছে দুটো ইউনিট অফ সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ড্যাশ ইজ এ স্ট্যান্ডার্ড, তাহলে এটা কি হবে? অবভিয়াসলি বুঝতেই পারছো কি হবে, ইউনিট হবে নাকি? অবভিয়াসলি। এবার হচ্ছে সিস্টেম অফ ইউনিটস, ইউনিটের সিস্টেম। কি ক্লাসটা ভালো লাগছে? বারবার জিজ্ঞেস করছি, হ্যাঁ, খারাপ খারাপ মাইনে নিও না। ক্লাসটা ভালো লাগছে সকলে? ঠিক আছে, ওকে, চলো। ভেরিয়াস সিস্টেম অফ ইউনিটস, ইউনিটের বিভিন্ন রকমের সিস্টেম। তো ক রকমের সিস্টেম আছে? একটা হচ্ছে এফপিএস সিস্টেম। এফপিএস সিস্টেমে মনে রাখবে ভর আর তোমার দৈর্ঘ্যকে মাপা হয় ফুট এককে, ভরকে মাপা হয় পাউন্ড এককে, আর সময়কে মাপা হয় সেকেন্ড এককে। সিজিএস সিস্টেমে কি করা হয়? দৈর্ঘ্যকে মাপা হয় সেন্টিমিটারে, ভরকে মাপা হয় গ্রামে এবং সময়কে মাপা হয় সেকেন্ডে। তেমনি এমকে সিস্টেমে লেন্থকে মাপা হয় মিটারে, মাসকে মাপা হয় কিলোগ্রামে, এন্ড টাইমকে মাপা হয় সেকেন্ডে। দিস অল আর কল। তো এইভাবে এসছে দেখো, লাইক ফুটের এফ, পাউন্ডের পি, সেকেন্ডের এস এফপিএস, সেন্টিমিটারের সি, গ্রামের জি, সময়ের এস সেকেন্ড, মিটারের এম, মাসের কিলোগ্রাম কে, আর সময়ের এস এমকেএস। এইভাবে এসছে সিস্টেমের নামগুলো। সিজিএস সিস্টেম, তো সিজিএস সিস্টেম এক্ষুনি আলোচনা করলাম আমরা যে লেন্থকে সেন্টিমিটারে মাপা হয়, মাসকে গ্রামে মাপা হয় এবং সময়কে সেকেন্ড ইউনিটে মাপা হয়। ঠিক আছে, চলো। এমকে সিস্টেমে সেম জিনিস, লেন্থকে মাপা হবে মিটারে, ভরকে মাপা হবে কিলোগ্রামে, সময়কে মাপা হবে সেকেন্ডে। ভাই আমি এতবার করে তোমাদের সামনে একই কথা বারবার উচ্চারণ করছি, তোমাদের কি এখনো মুখস্থ হচ্ছে না? হ্যাঁ, মুখস্থ হওয়াটা উচিত ভাই। এই ক্লাসের পর তোমাদের এইগুলোর সম্বন্ধে ডাউট থাকলে ভাই কি আর বলবো, আই উইল বি টোটালি স্পিচলেস, আই উইল টোটালি স্পিচলেস। ওকে, আচ্ছা, এফপিএস সিস্টেমে কি হবে? দৈর্ঘ্যকে মাপা হবে ফুটে, ভরকে মাপা হবে পাউন্ডে, সময়কে মাপা হবে সেকেন্ডে। ঠিক আছে, চলো। But when the scientists used to meet internationally, they had a problem. ধরো আমরা আমরা দৈর্ঘ্যকে মাপছি সেন্টিমিটারে, আমরা ভরকে মাপছি গ্রামে, আর সময়কে মাপছি সেকেন্ড। আবার আমেরিকান কোন সায়েন্টিস্ট সে মাপছে ভরকে মাপছে কিলোগ্রামে, দৈর্ঘ্যকে মাপছে মিটারে, আবার ব্রিটিশ যে আছে সে মাপছে দৈর্ঘ্যকে ফুটে। এবার তিনজন যদি একসঙ্গে আলোচনা করে, ও বলবে 1 সেন্টিমিটার, ও বলবে 1 মিটার, এ বলবে 1 ফুট, পাগল হয়ে যাবে ভাই। সেন্টিমিটার, মিটার, ফুট, আরে ভাই পাগল হয়ে যাবো তো। তো ডিসাইড কি হলো বা ডিসিশন কি নিলাম, যে আমরা সবাই মিলে যদি একটা ইউনিট সিস্টেম রাখি যেটা সবাই ইউজ করব। ব্যাপারটা বুঝো, তাহলে কতটা বেটার হয়। লাইক লাইফ সায়েন্স বা বায়োলজিতে তোমরা এগুলো জানো, বায়োলজিক্যাল নেম আছে তাদের। যেমন আমরা জবা ফুল বলতে বুঝি জবা, কিন্তু জবাকে তো আমরা জবা বলছি, কিন্তু কেরালার লোক জবা ফুলকে কি জবা বলবে? ও জবা নাও বলতে পারে, অন্য কিছু বলতে পারে। তো আমরা জবা ফুলকে জবা বলছি, ও হয়তো জবাকে বলছে বজা। কথা মানে বলছি, আমরা জবা ফুলকে জবা বলছি, জবা ফুল, ও বলছে ওটাকে বজা ফুল। আমি এর সাথে কথা বলছি, এই জবা ফুল দেখেছো? বলছে জবা ফুল, হোয়াট ইজ জবা ফুল? আমি বজা ফুল দেখেছি। আরে ভাই দুটো একই, ক্লাস হয়ে যাচ্ছে। কালেশ, ইন্টারন্যাশনাল ক্যালেস, ওয়ার্ল্ড ওয়ার 2, 3 ফিজিক্সের মধ্যে হচ্ছে। তো এইগুলোকে আলাদা না করে আমরা যদি একসঙ্গে জোড়া লাগিয়ে বলি যে না, আমাদের কাছে একটাই সিস্টেম অফ ইউনিট আছে, দেখো মাথা চুলকে মরে যাচ্ছে, আমি তাই দেখেছিলাম যে আমরা একটাই ভাববো, তাই না? যে আমাদের আলাদা আলাদা ইউনিট সিস্টেম নয়, একটা ইউনিট সিস্টেম। তো তারা 1971 সালে ইন্টারন্যাশনাল
একটা কনফারেন্স হলো ফ্রান্সে, এবং সেখানে ডিসাইড করা হলো যে দৈর্ঘ্য ভর সময় এদের সকলের একটা ইউনিট রাখা হবে, এবং এদেরই নাম দেওয়া হলো ইন্টারন্যাশনাল ডি ইউনিটস বা এসআই ইউনিটস, বা সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস। কোন একটা স্টুডেন্ট সম্ভবত আমাকে জিজ্ঞেস করেছিল ক্লাসে যে স্যার, সিস্টেম ইন্টারন্যাশনাল সিস্টেম, আমরা ক্লাসে পড়াই কি ইন্টারন্যাশনাল সিস্টেম, তো তো স্যার ক্লাসে আপনি পড়াচ্ছেন ইন্টারন্যাশনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম, কিন্তু আপনি লেখার সময় বলছেন এসআই, কেন? হোয়াই স্যার, হোয়াই 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 হোয়াই, কেন 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 স্যার, কেন কেন স্যার? দেখো, হ্যাবিলেম, দেখো, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল, সরি, সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস। দেখো এসআই চলে এলো। আমরা যেটাকে ইন্টারন্যাশনাল সিস্টেম বলছি সেটা ফ্রান্সে বলা হতো সিস্টেম ইন্টারন্যাশনাল ডে ইউনিটস, সেই জন্য এসআই। ক্লাসে এটা বোধহয় আমি আলোচনা করেছিলাম, যারা আমার ক্লাস করেছিলে মনে করে দেখো অফলাইনে, তারা বুঝতে পারবে এই ছোট ছোট জিনিসগুলোকেও কিন্তু আমি ক্লাসে গুরুত্ব দিই, সেই জন্য আমার ক্লাসটা একটু জটিল হয়ে যায় তোমাদের মনে হয়, কিন্তু এগুলোকে যদি তোমরা নিতে পারো ভাই, একটা টাইমে তুমি বলবে যে কি হয়েছে বা কি করানো হয়েছে। আই গেস এর জন্য অনেকেই খুব খুশি হয়েছে, আমাকে ক্লাসে আমাকে পার্সোনালি বলে যে না স্যার খুব ভালো লাগছে ক্লাস, আমার সত্যি খুব ভালো লাগে। এবং যারা বুঝতে পারছো না ক্লাসে, সময় দাও, একটু সময় নাও নিজেকে, আমি তোমাদের সঙ্গে সব সময়ই আছি ভাই, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। তো সময় নাও, সময় নিয়ে আমাকে বলো, আচ্ছা স্যার এটা কি সমস্যা হলো, আমি অলওয়েজ রেডিলি অ্যাভেলেবেল থাকি তোমাদের জন্য। ওকে, চলো এমসিকিউ নাও। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ এ ইউনিট, তাহলে কোনটা ক্যারেক্টারিস্টিক্স অফ এ ইউনিট হবে, তাই না? তাহলে দেখো তো মনে হচ্ছে যেন অল অফ দ্য অ্যাবভ হওয়ার কথা, তাই না? দেখো তো একবার জাস্ট পড়ে নাও, অল অফ দ্য অ্যাবভই হবে। ওকে, এ স্ট্যান্ডার্ড ইউনিট ইজ এ নেসেসারি ফর দ্য শেক অফ, কিসের জন্য একটা স্ট্যান্ডার্ড ইউনিট দরকার? কি হবে? অ্যাকুরেসি, কনভেনিয়েন্স, ইউনিফর্মিটি, সব ভাই, অল অফ দ্য অ্যাবভ। A standard unit is necessary for the sake of accuracy, convenience, uniformity, equal justice to all. এটা কিন্তু একদম পুরোপুরি এনসিইআরটি থেকে তোলা। দিস ইজ এ এনসিইআরটি কোশ্চেন কোটেড, আমাদের ছায়া প্রকাশনের বইয়ে নেই। তো যারা যারা পড়ছো ক্লাস, তারা দেখো, দেখে বোঝো পড়াটা কেমন গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা টপিককে ধরে ধরে আলোচনা করেছে, এবং এর জন্য আমার টিম প্রচুর পরিশ্রম করে। তো আই গেস তোমাদের এই পার্টটা বুঝতে পারলে, তাই না? তো আমাদের টিমের জন্য থ্যাংক ইউ যে সকলে এরকম ভাবে পরিশ্রম করছো আমার জন্য, এবং তোমরা যারা স্টুডেন্টস এটা দেখছো তাদের জন্য। তো আমরা মেজারমেন্ট 1 ক্লাসটাকে এখানে স্টপ রাখলাম আজকে। মেজারমেন্টে 2, 3, 4 চারটে ক্লাস আছে, চারটে ক্লাসই আমরা আপলোড করব। তোমরা দেখো, ভালো লাগলো ক্লাস, ভালো লাগলে ক্লাস পরের ক্লাসের জন্য একটু ওয়েট করো। এবং আমি এটুকু বলতে পারি, জয়েন্ট নিটের ক্লাস শুরু হয়ে গেছে। জয়েন্ট নিটের ক্লাসে আমি 6টা মডিউল করাই, 6টা মডিউল প্রায় প্রচুর, লাইক স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো মডিউল হয় অ্যাকচুয়ালি, তোমরা তার ডেমো দেখেছো যে ক্লাসে করানো হয়েছে, দিয়েছি আমি। এবং একটা ওয়েমার শিটের বাঞ্চ দেওয়া হয়, এবং তার সঙ্গে নিউমারাস অফ এক্সপেরিয়েন্স, কি বলবো, পরীক্ষা বা তোমার এক্সামিনেশন নেওয়া হয়। তো আই গেস তোমরা আমার জয়েন্ট নিটের ক্লাসটা করবে তার সাথে সাথে, এবং অনেকেই করেছো, আর বেশি সিট নেই, আমি বেশি নিতে পারবো না জয়েন্টের ক্লাসে ভর্তি। এবং তার সঙ্গে যারা যারা 11-এর ক্লাস করতে চাও বা 12-এর ক্লাস করতে ইচ্ছুক থাকো, তারা অবশ্যই করো। আমি তোমাদের প্রমিস করছি বা এগুলো বলছি যে এই সমস্ত ক্লাস তোমাদের জন্য রাখা থাকবে অবভিয়াসলি, ঠিক আছে? তো আবার কোনো না কোনো ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।